আসসালামু আলাইকুম। সো আমরা এখন জিএসটি কন্টেন্টটা দেখে নিব লাস্ট ইয়ার এগ্রি প্লাস জিএসটি অংশের যে আমরা কোর্সটা করতেছি সেখানে। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো তড়িৎ রসায়ন পার্ট থেকে যদি আমি একটু দেখি যে আমার প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় কোনটি? প্রথম কথা, লবণ সেতু কোথায় ইউজ হয়? লবণ সেতু ইউজ হয় তড়িৎ রাসায়নিক কোষ অথবা গ্যালভানিক কোষে। কেন ইউজ করা হয়? আয়নিক ভারসাম্য রক্ষা করার জন্য। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যত সময় আয়নিক ভারসাম্যটা থাকবে ঠিক তত বেশি সময় ধরে আমি বিদ্যুৎ প্রবাহ সেখানে পাবো, কারণ তড়িৎ রাসায়নিক কোষ রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। সো এখানে লবণ সেতু হিসেবে কি কাজ করে? লবণ সেতু হিসেবে আমার কাজ করে হচ্ছে কয়েকটা, দেখো সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এই কয়েকটাই মোটামুটি আমার লেখা থাকে। কিছু সময় দেখবা একটা বিশেষ যৌগ আসবে, এটা হচ্ছে সোডিয়াম সালফেট, বাট সোডিয়াম ক্লোরাইড গুলো আসবে না। সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের ঘনমাত্রাটা অনেক বেশি থাকে। সো এইসব কারণে অনেকগুলো রিজন আছে, এগুলো তো আসবে না। সো এখন দেখো এখানে সবগুলোর মধ্যে পটাশিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড চলে আসছে, এটা বাদ। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এইখানে দেখো সব কয়টা মিলে যাচ্ছে, তাহলে এইটা কারেক্ট অ্যান্সার হতে পারে। পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়ামই, আর সোডিয়াম কার্বনেট, তাহলে এটা হবে না। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট চলে আসছে, সোডিয়াম যুক্ত কিছুই হচ্ছে না, সোডিয়াম সালফেট হলে দিস উইল বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো একটু দুর্বল টাইপের হওয়া লাগবে, কথাটা মাথায় রাখবা, হ্যাঁ, একটু দুর্বল টাইপের হওয়া লাগবে, বেশি শক্তিশালী হয়ে গেলে প্যারা। ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি লবণ সেতু তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। ওকে, তারপরে কোশ্চিন বলছে কোন সেলটি পরিবেশ বান্ধব? পরিবেশ বান্ধব কথা আসলে মনে রাখবা ফুয়েল সেল টাইপ গুলো হচ্ছে পরিবেশ বান্ধব। সেটা হাইড্রোজেন ফুয়েল সেল হইতে পারে, মিথানল ফুয়েল সেলটা একটু কম পরিবেশ বান্ধব, বাট এটাও পরিবেশ বান্ধব। ফুয়েল সেল গুলোই পরিবেশ বান্ধব, কারণ ফুয়েল সেলে যে জিনিসটা হয়, আমরা যদি হাইড্রোজেন ফুয়েল সেলটা চিন্তা করি, হাইড্রোজেন ফুয়েল সেল ইজ ওয়ান কাইন্ড অফ গ্যালভানিক সেল, আর গ্যালভানিক সেল মাত্রই রাসায়নিক শক্তি কি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, তাহলে আমরা এখান থেকে বিদ্যুৎ পাই এবং এখান থেকে উৎপাদ হিসেবে বা উপজাতক হিসেবে, এটাকে উৎপাদ বলে না, উৎপাদের সাথে যেটা তৈরি হয় এটাকে উপজাতক বলে, উপজাতক হিসেবে তুমি পরিবেশ দূষণ করে এমন কিছু পাও না, উল্টা পানি পাও। এই যে পানি যেহেতু পাচ্ছ, তাহলে এটা আমাদের পরিবেশের জন্য ভালো, ঠিক আছে। সো হাইড্রোজেন ফুয়েল সেলে যেটা হয়, আমরা অ্যানোড হিসেবে হাইড্রোজেনকে ইউজ করতেছি, অ্যানোড হিসেবে হাইড্রোজেন ইউজ করতেছি, এবং ক্যাথোডে আমরা হচ্ছে অক্সিজেন গ্যাস পাইতেছি, অক্সিজেন, এবং আমরা উৎপাদ হিসেবে এই যে এইগুলো পাচ্ছি, বিদ্যুৎ, আর উপজাতক হিসেবে পানি। সো এই যে আমাদের অক্সিজেন কিন্তু এখানে 4 মোল ইলেকট্রন হচ্ছে কি করে, ক্যাথোডে কি হয়, বিজারণ বিক্রি হয় না, সো অক্সিজেন 4 মোল ইলেকট্রন গ্রহণ করে, আর হাইড্রোজেন এখান থেকে হচ্ছে 4 মোল ইলেকট্রন কিন্তু ছাড়ে, ঠিক আছে। সো ব্যাপারগুলো এরকম হয় অনেকটা। সো এখানে পানি 1 মোল পানি, এখানে হচ্ছে 2 মোল পানি উৎপন্ন হয়। কয় মোল পানি উৎপন্ন হয়? 2 মোল। সো এখানে 2 মোল পানি উৎপাদন করতে মোটামুটি, জিএসটির কন্টেন্ট তো আমরা একটু ডিপে যাব, 2 মোল পানি উৎপাদন করতে কিন্তু 4 মোল ইলেকট্রনের আদান প্রদান হয়, 4 মোল ইলেকট্রনের আদান প্রদান হয়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখো, অনেক সময় এই জিনিসগুলো কাজে লাগবে। তাহলে 1 মোল পানি উৎপাদন করতে 2 মোল ইলেকট্রনের আদান প্রদান হয়, এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, ফুয়েল সেল হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমরা ম্যাথগুলো একটু পরে করব, আমরা হচ্ছে এইটা একটু দেখি, যেগুলো ছোট ছোট ম্যাথ বা ছোট ছোট দেখলেই পাওয়া যায় সেগুলো একটু ট্রাই করবো। তো দেখো জিঙ্ক বলা আছে অ্যানোড হলে নিচের কোনটি ক্যাথোড রূপে কাজ করবে? সো মনে রাখবা অ্যানোডগুলো, তোমার যে তড়িৎ রাসায়নিক সারিটা আছে সেটা অ্যানোডগুলো উপরে থাকে, ক্যাথোডগুলো নিচে থাকে, অ্যানোডগুলো উপরে থাকে, ক্যাথোডগুলো নিচে থাকে, কারণ দ্রবণে আমার হচ্ছে যখন আয়নিক ফর্মে থাকে তখন তড়িৎ রাসায়নিক সারির ক্যাটায়ন সারি, অ্যানোডগুলো উপরে থাকে, ক্যাথোডগুলো নিচে থাকে, এই জিনিসটা মাথায় রাখবো। সো এখানে জিঙ্কের নিচে কে আছে সেটা হবে হচ্ছে আমার ক্যাথোড। সো আমাদের এই জন্য তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সারিটা মনে রাখা লাগবে, সেটা কি ছিল? লি, কে, বাকানা, ম্যাগাইভার, এলএম, জ্যানো, ফিরে, ক্যাডবেরি, কোক, নিয়ে, ঠিক আছে। এরপরে আবার নিচ থেকে মানে নিচেই যাচ্ছে সোনা, পাবে, হাই, ঠিক আছে, কাপুরুষ, হাবলু, আজি, পিটাবে, আমাই, এই হচ্ছে তোমার মোটামুটি তড়িৎ রাসায়নিক সারি। সো দেখো আমার জিঙ্ক কোথায় আছে, জিঙ্ক হচ্ছে মোটামুটি এই জায়গায় আছে। জিঙ্ক হচ্ছে যদি অ্যানোড হয় তাহলে ক্যাথোড নিচে থাকবে, তাহলে এর উপরে সবগুলো দেখো এটার উপরে আছে, জিঙ্কের উপরে, একমাত্র কোবাল্ট, এই যে কোবাল্ট নিচে আছে, তাহলে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা এইভাবে পারা যায়। আর একভাবে পারা যায় যে আমার ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, তো এইখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই যে কোবাল্ট থেকে কোবাল্ট 2+, এটা ওয়ান কাইন্ড অফ জারণ বিভব। দেখো জারণ কেন? কারণ এখানে 0 থেকে 2 তে গেছে। তাহলে ক্যাথোডের যদি বিজারণ হয়, ক্যাথোডে কি হয় ভাইয়া? বিজারণ হয়। চিন্তা করো, ক্যাথোডে যদি বিজারণ হয়
তাহলে এই ক্যাথোডের বিজারণ বিভবটা বেশি হবে, বিজারণ বিভবটা কি হবে, বেশি হবে। তাহলে জারণ বিভবের কি হবে ভাইয়া, কম হবে। জারণ বিভব কি হবে, কম হবে। জারণ বিভব কম হবে। এখন দেখো জিঙ্কের থেকে জারণ বিভব কম কার আছে, জিঙ্ক আছে 0.76 ভোল্ট, আর বাকিগুলোর দেখো জারণ বিভব অনেক বেশি জিঙ্কের থেকে। জিঙ্কের থেকে জারণ বিভব কম একমাত্র কোবাল্টেরই আছে, তার মানে এটার বিজারণ বিভব বেশি। তার মানে আমাদের কোবাল্ট হবে ক্যাথোড হিসেবে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সিলেকশন। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এই ধরনের কোশ্চেনগুলো সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবো। তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারা জমাকৃত পদার্থের পরিমাণ মোট প্রবাহিত তড়িতের কি, এটা হচ্ছে একটু আগে তোমরা এগ্রি কন্টেন্টে দেখছো। সো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ দ্বারা জমাকৃত পদার্থের পরিমাণ মোট তড়িৎ মানে মোট চার্জের সমানুপাতিক। তাহলে আমরা জানি আমরা হচ্ছে ডাব্লু সমানুপাতিক কি, ওটা ফ্যারাডের প্রথম সূত্র, এটা তো আমরা জানি। এখান থেকে আমরা সমানুপাতিক তুললে পাই ডাব্লু সমান হচ্ছে জেড কিউব, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেখানে জেড সমান হচ্ছে m/ef। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরো সূত্র জেনারেট করতে পারি m/ef, আর হচ্ছে কিউ সমান কি it, তাহলে MIT/ef। সো এখান থেকে তুমি W/m সমান কি পেয়ে যাচ্ছ, IT/ef। W/m মানে হচ্ছে তোমার মোল সংখ্যা n, তাহলে n সমান IT/ef, IT সমান আবার কি Q/ef, তাহলে এখান থেকে আলটিমেটলি দাঁড়াচ্ছে Q সমান NEF। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার মোটামুটি সূত্রগুলা তুমি এটা মনে রাখলে কিন্তু পেরে যাচ্ছ, এটা মনে রাখলে কিন্তু সবগুলো মাথায় রাখতে পারছো। যেখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা আছে এটার একক তো দেখানো হয়েছে, উপরে গ্রাম, নিচে হচ্ছে ফ্যারাডের ইউনিট কুলাম, তাহলে এটা আলটিমেটলি গ্রাম পার কুলাম, অথবা তুমি এটাকে কেজি, নিচে হচ্ছে কুলাম, কেজি পার কুলাম্বেও দেখাই দিতে পারো। সো আশা করি বুঝতে পেরেছো জিনিসগুলা, ক্লিয়ার। ওকে, সো আমাদের বলছে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারা জমাকৃত পদার্থের পরিমাণ মোট প্রবাহিত মোট তড়িতের তাহলে কি হবে, সমানুপাতিক। ওকে, নেক্সট আমাকে বলছি কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু, যেটা নিচে থাকবে তড়িৎ রাসায়নিক সারির নিচে, যত নিচে থাকবে সেটা তত কম সক্রিয়। তাহলে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সিলভার আর আয়রনের মধ্যে তুমি দেখো লিকে বাঁকানা ম্যাগাইভার এলেম যেন ফিরে ক্যাডবেরি কোক নিয়ে, সোনা পাবে হাই কাপুরুষ হাবলি আজই পিটাবে আমায়, আজই সিলভার অনেক নিচে, তাহলে আমার সিলভার হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, প্লাটিনাম ইলেকট্রোডের সাহায্যে লঘু সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণে কি হবে, সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ হবে। সো সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ প্লাটিনাম ইলেকট্রোডের সাহায্যে। সো এখানে দেখো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সো মোটামুটি আমার এখান থেকে তুমি যদি দেখো ক্যাথোডে হচ্ছে আমার মোটামুটি হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে, ক্যাথোডে কি হবে, হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসটা এখানে তৈরি হবে। ক্যাথোডে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয় কি করে, ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া হয়, আর বিজারণ বিক্রিয়ার ফলে হাইড্রোজেন কি করবে, এখানে ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে জারণ মান পজিটিভ থেকে কি কমে যাবে, তার মানে যে হাইড্রোজেন গ্যাস হবে তাহলে 2, তাহলে এখানে 2 হিসাব করে দাও। সো এই হচ্ছে মোটামুটি এখানের ব্যাপারটা ঘটে, ওয়ান কাইন্ড অফ এটা ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে যদি কোনো গ্যাস উৎপন্ন হয় সেটা কিন্তু ক্যাথোডে যে জমা হয়েছে ধাতুটা, ক্যাথোডে গ্যাসটা উৎপন্ন হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। যখনই এখানে ক্যাথোডে কথাটা আসছে তার মানে এখানে বিজারণ বিক্রিয়া 2 মোল ইলেকট্রন গ্রহণ হয়েছে। আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা কি, কোন তড়িৎ রাসায়নিক কোষের পোটেনশিয়াল ইনটের ভ্যালু দেওয়া আছে -1.1 ভোল্ট হলে এটা কি বলছে। সো যখন কোনো একটা কোষের ইনট মানে কি, এটা কোষ বিভবের মান, ঠিক আছে, প্রমাণ কোষ বিভবের মান যদি এরকম আসে যে মাইনাস নেগেটিভ, সো নেগেটিভ আসলে এটাকে বলা হয় অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অস্বতঃস্ফূর্ত। আর যদি এটা পজিটিভ আসে তখন এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত। কি বলা হয়, স্বতঃস্ফূর্ত। কি বলা হয় ভাইয়া, স্বতঃস্ফূর্ত। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো। তাহলে একটা অস্বতঃস্ফূর্ত, একটা স্বতঃস্ফূর্ত। সো এটা নেগেটিভ আসছে, অস্বতঃস্ফূর্ত। তাহলে এখানে কোনো অস্বতঃস্ফূর্ত আছে কিনা, কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে না, এটাই হচ্ছে ইনসাইট। ঠিক আছে, ওকে। যখন এই জায়গায় আরেকটা জিনিস মনে রাখবা, ইনটের ভ্যালু যদি নেগেটিভ আসে, যখন অস্বতঃস্ফূর্ত হবে বিক্রিয়াটা, তখন এখানে পাত্রে দ্রবণ রাখা যাবে, পাত্রে দ্রবণ রাখা যাবে। আর যখন এটা পজিটিভ আসবে তখন বিক্রিয়া হবে, পাত্রে দ্রবণ রাখলে ওইটা ফুটো হয়ে যে পাত্র থেকে দ্রবণটা পড়ে যাবে। সো এখানে পাত্রে দ্রবণ রাখা যাবে না, পাত্রে দ্রবণ রাখা যাবে না, একটু মনে রাখবার। পাত্রে দ্রবণ রাখার ম্যাথ যদি আসে, শর্টকাটটা একটু বলে দিই, পাত্রে দ্রবণ রাখার ম্যাথ হচ্ছে পাত্র অলওয়েজ নিচে থাকবে। তড়িৎ রাসায়নিক সারিতে পাত্র অলওয়েজ নিচে থাকলে, পাত্র অলওয়েজ নিচে থাকবে, তাহলে পাত্রে দ্রবণ রাখা যাবে, পাত্রে দ্রবণ রাখা যাবে। যেমন আমি যদি তোমাকে কোশ্চেন করি একটা, যে সিলভারের পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, জিঙ্ক সালফেট দ্রবণ, এই কোশ্চেনটা করলাম। তাহলে এটা কোশ্চেন কি, পাত্র কি, পাত্র হচ্ছে সিলভার, পাত্র হচ্ছে সিলভার, তাহলে এটা নিচে আছে না, নিচে আছে, আর জিঙ্ক হচ্ছে উপরে আছে,
তাহলে পাত্র অলওয়েজ নিচে থাকতে হবে, পাত্র অলওয়েজ নিচে থাকতে হবে, সিলভার নিচে আছে, তাহলে এটা কিন্তু রাখা যাবে। হ্যাঁ, এরকম ভাবে তুমি শর্টকাটে করবা। আর তোমাদের হচ্ছে যদি এই ধরনের কোশ্চেন দিয়ে বর্ণনামূলক দেয় তখন কিন্তু এটা মনে রাখবা, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হলে বিক্রিয়া হবে না, যার ফলে থেমে যাবে, পাত্রে দ্রবণ রাখা যাবে। স্বতঃস্ফূর্ত হলে পাত্রে দ্রবণ রাখা যাবে না, পাত্রটা ক্ষয় হয়ে যাবে, দ্রবণ পড়ে যাবে। ইনর্ট সেলের মান ধনাত্মক মানের জন্য বিক্রিয়াটি কি হবে? ধনাত্মক মানের জন্য বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, একটু আগে শিখছো, একই কথা, পাত্রে দ্রবণ রাখা যাবে না। ওকে, নেক্সট কি বলতেছে, এটা এভাবে দিলে আমাদের ক্যাথোডে 1 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হবে। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 0.12 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত ঘন্টা যাবত দিলে, আচ্ছা এটা আমাদের ম্যাথ, তো আমরা ম্যাথগুলো একটু পরে করব, ম্যাথগুলো আমরা পরে করব। আচ্ছা নেক্সটে যাচ্ছে না কেন? আচ্ছা ড্যানিয়েল সেলে তড়িৎ প্রবাহের দিক কি? আচ্ছা ড্যানিয়েল সেল জিনিসটা কি? ড্যানিয়েল সেল মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে রাসায়নিক তড়িৎ রাসায়নিক কোষ, যেখানে আমাদের অ্যানোড হিসেবে কি যে ইউজ হয়, অ্যানোড হিসেবে তুমি এই যে একটা পাত্র থাকে, এখানে এই পাত্রের মধ্যে আমাদের হচ্ছে এরকম একটা দ্বন্দ্ব থাকে, আবার এখানে ক্যাথোড হিসেবেও এরকম একটা দ্বন্দ্ব থাকে। সো এরকম একটা দ্বন্দ্ব থাকে এবং এদের মধ্যে এরকম সংযোগ থাকে। এই যে এখানে দেখো জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক হচ্ছে তড়িৎদ্বার থাকে, আর এখানে কপার সালফেটের দ্রবণে কপার তড়িৎদ্বার থাকে, ঠিক আছে। সো এখানে যেটা হয়, এখানে অ্যানোড যেটা, এটা তো অ্যানোড, এই যে এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। সো অ্যানোডে কি হয়? জারণ বিক্রিয়া হয়। অ্যানোডে যদি জারণ বিক্রিয়া হয় তাহলে এখানে ইলেকট্রনটা কি হয়? ইলেকট্রনটা ছাড়ন হয়, তাহলে এখানে ইলেকট্রন সে ত্যাগ করে, আর এখানে সেই বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন সে গ্রহণ করে। সো এখানে যে ইলেকট্রনটা ছাড়া হয় এইটা সেই তারের মাধ্যমে প্রবাহ হয় এইদিকে, আর ইলেকট্রনের প্রবাহ যেদিকে ভাইয়া, বিদ্যুতের প্রবাহ তার উল্টা দিকে, এই দিকে। তার মানে এইদিকে হচ্ছে বিদ্যুতের প্রবাহটা হয়, তাহলে বিদ্যুৎ এই দিক থেকে এইদিকে আসতেছে, মানে কপার থেকে জিঙ্কের দিকে আসতেছে। তাহলে অ্যান্সার কি হবে? জিঙ্ক থেকে কপার হচ্ছে ইলেকট্রন যায়, আর কপার থেকে জিঙ্ক হচ্ছে কপার থেকে জিঙ্ক হচ্ছে বিদ্যুৎ আসে। তাহলে অ্যান্সার হবে কি? কপার থেকে জিঙ্ক, ঠিক আছে। তো ড্যানিয়েল সেলে কি কি ইউজ হয়, এটাও একটা কোশ্চেন, যে কপার আর জিঙ্ক ইউজ হয়, কপার আর জিঙ্ক, এটা সুন্দর কোশ্চেন। ওকে, হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড রূপে নিচের কোনটি ব্যবহৃত হয়? সো হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড হিসেবে হাইড্রোজেন, ক্যাথোড হিসেবে আমি আগেই বলে আসছি, ক্যাথোড হিসেবে আমাদের কি ইউজ হয়? ক্যাথোড হিসেবে হচ্ছে আমার অক্সিজেন ইউজ হয়। সো এই জায়গায় এছাড়াও অ্যানোড ও ক্যাথোড হিসেবে আমাদের যে আবরণ হিসেবে, আবরণ মানে গ্রাফাইট আর হচ্ছে হীরক, দুইটা জিনিস আছে না, হীরক বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কার্বনের বিশেষ রূপভেদ। কার্বন কিন্তু তড়িৎ অবিশ্লেষ্যর মধ্যে পড়ে যায়, বা হচ্ছে ইলেকট্রনীয় মানে তড়িৎ অপরিবাহী, কার্বন ওয়ান কাইন্ড অফ, কিন্তু কার্বনের একটা রূপভেদ আছে গ্রাফাইট, যারা বিদ্যুৎ পরিবাহী। সো এদের মধ্যে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে গ্রাফাইটটা মূলত কাজ করে এখানে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবো একটু। সিলভারকে কপার নাইট্রেট দ্রবণে রাখলে কি হবে? সিলভার হচ্ছে সিলভার, কপার নাইট্রেট হচ্ছে কপার মনে রাখবা। প্রশ্ন হচ্ছে ভাইয়া, সিলভারকে কপার নাইট্রেট দ্রবণে রাখলে কি ঘটে? সো সিলভার হচ্ছে কোথায় আছে? নিচে আছে, আর কপার নাইট্রেট কোথায় আছে? উপরে আছে। তাহলে সিলভার যে নিচে থাকে তার শক্তি কি থাকে যে রিপ্লেস করা? সিলভার হচ্ছে নিচে আছে, নিচে যে আছে তার শক্তি অনেক কম। কপার কি উপরে আছে না? দেখো, লিখে বাঁকানা ম্যাগাইভার, এলেম যেন ফিরে সোনা পাবে হাই কাপুরুষ কপার, এই যে হাবলু আজি পিটাবে আমায়, হাবলু আজি, মানে এই সিলভার অনেক নিচে আছে। সিলভারকে কপার নাইট্রেটে রাখলে সিলভারের কোনো ক্ষমতা নাই যে কপার নাইট্রেটকে রিপ্লেস করা, তার মানে কোনো বিক্রিয়া এখানে হবে না, ব্যাপারটা যদি উল্টা হইতো, কপারকে সিলভার নাইট্রেট দ্রবণে রাখতাম, তাহলে এই জায়গায় সিলভারকেও বের করে দিয়ে কপার নাইট্রেট বানাই ফেলতো, ঠিক আছে। সো এই ব্যাপারটা মাথায় রাখবো। সো আমরা নেক্সটে যাচ্ছি, এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, ক্যাথোডের বিক্রিয়া কোনটি? দেখো, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। সো অ্যানোডে হচ্ছে এটা হয়েছে, অ্যানোডে জারণ হয়েছে, দেখো অ্যানোডে জারণ হয়েছে, এটাকে একটা কোষ যদি দেখে, কোষ ব্যাটারি এখানে মাঝে থাকে, বা গ্যালভানিক সেল বোঝানো হয়, বা লবণ সেতু যেটাই বুঝো। সো এটা মাঝে ব্যাটারির সাইনটা দেওয়া হয়, এই সাইডে জারণ বোঝানো হয়, এই সাইডে বিজারণ বোঝানো হয়, মানে এই সাইডে অ্যানোডের পার্ট, এই সাইডে ক্যাথোডের পার্ট। সো এইখানে তাহলে আমরা দেখি, এই জায়গায় আয়রন থেকে আয়রন 2+, 0 থেকে 2+, ইলেকট্রন ছাড়ন হয়েছে, যার ফলে জারণ মান 0 থেকে 2+ হয়ে গেছে। এদিকে বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ হবে, তাহলে এখানে বিজারণ মানে কি? বিক্রিয়াটা কেমন হবে? কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়েছে, এই হচ্ছে রিঅ্যাকশন। তো এখন এই জিনিসটাকে এই যে এখানে দেখো দেখাইছে, কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়েছে, ঠিক আছে। আমরা আশা করি এই জিনিসগুলো নিয়ে খুব প্যারা খাবো না, এগুলো আমরা পারি। নেক্সট বলতেছে, পানি থেকে হাইড্রোজেনকে সবচেয়ে আগে প্রতিস্থাপন করতে পারবে কোনটি? পানি থেকে হাইড্রোজেনকে আগে প্রতিস্থাপন করতে পারবে কোনটি, সেই জিনিসটা বলছে। সো পানি থেকে হাইড্রোজেনকে আগে প্রতিস্থাপন করতে পারবে কোনটি, সেটা যদি আমাদের অ্যান্সার আসে তাহলে আমরা দেখব
হাইড্রোজেনের উপরের দিকে, যত উপরের দিকে আছে সে তত ভালো পারবে না। লিকে বাকানা ম্যাগাইভার, লিকে বাকানা ম্যাগাইভার, এলএম যেন ফিরে। সোনা পাবে হাই। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের উপরে, হাইড্রোজেন থেকে যত বেশি উপরের দিকে যে আছে সে তত দ্রুত প্রতিস্থাপন করতে পারে। সো প্রথমে আছে দেখো বেরিয়াম, এই যে বেরিয়াম, আয়রন আছে হচ্ছে এখানে, তারপর কোবাল্ট আছে আরো পরে, আয়রন এই তো, তার ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ অনেক নিচে। তার মানে অ্যান্সার কি হবে ভাই? বেরিয়াম সবার উপরে আছে, ঠিক আছে, বেরিয়ামটা সবার উপরে আছে। সো এইটা হচ্ছে সবার আগে হাইড্রোজেনকে পানি থেকে প্রতিস্থাপন করতে পারবে। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটলে, যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে কোষের ইএমএফ মান কি হবে? স্বতঃস্ফূর্তভাবে ঘটা মানে ধনাত্মক, তাহলে ধনাত্মক হবে। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে মানে এখানে ইএমএফ এর মান হবে ধনাত্মক, ঠিক আছে। আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে ঘটলে এটা ধনাত্মক হবে, কারেক্ট অ্যান্সার। এটা তো আমরা আগেই দেখে আসছি। তড়িৎ বিশ্লেষণকালে কে আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, এটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ থেকে আসছে। অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা হচ্ছে নাসাই কোলা ব্যাং আসে। শর্টকাটটা কি ছিল? নাসাই কোলা ব্যাং আসে। সো নাসা থেকে ছিল নাইট্রেট, সা থেকে ছিল সালফেট, কো থেকে ছিল ক্লোরিন, লা থেকে কিছু না ব্রোমিন, তারপরে তাহলে সিরিয়ালে আয়োডিন চলে আসে, হাসিতে হচ্ছে হাইড্রোক্সি। তো যত নিচে যাবে, যত নিচের দিকে যাবে তত আমার সে আগে চার্জ মুক্ত হবে। যেমন ক্যাথোডের ক্ষেত্রেও সেম, যে তুমি যত তড়িৎ রাসায়নিক সারিতে ধনাত্মক মানে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে যাবে, যত নিচে যাবে সে আগে চার্জ মুক্ত হবে। অ্যানায়নের ক্ষেত্রেও সেম, যত নিচে যাবে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে অ্যান্সার কি হবে? হাইড্রক্সিল, ঠিক আছে, সবার নিচে আছে। ড্যানিয়েল সেলের তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, আমরা আগেই দেখে আসছি। ড্যানিয়েল সেল ওয়ান কাইন্ড অফ গ্যালভানিক সেল। সো তড়িৎ রাসায়নিক কোষ, এখানে জিঙ্ক আর কপার যেটা, এটা হচ্ছে আমার একটু আগেই পড়ছি, সেটা হচ্ছে আমার ইউজ হয়। তাহলে কপার আর হচ্ছে জিঙ্ক, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যালুমিনিয়াম থেকে 3 ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়েছে। 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য প্রয়োজনীয় চার্জের পরিমাণ। সো একটু খেয়াল করো, অ্যালুমিনিয়ামের মাথায় কি আছে? 3। আমি আগেই বলে আসছি, তাহলে 3 ফ্যারাডে দিলে তুমি 1 মোল পাবা। 1 মোল মানে কত? 27 গ্রাম। তাহলে উল্টা করে লিখো, 27 গ্রাম পাওয়ার জন্য, 27 গ্রাম পাওয়ার জন্য তুমি কি করবা? দিবা হচ্ছে 3 ফ্যারাডে। তোমার এখন বলছো 9 গ্রাম, মানে এটাকে তুমি কি করছো? 3 ভাগ করছো না? 3 ভাগ করছো না, এটাকে 3 ভাগ করো, তার মানে তুমি 1 ফ্যারাডে দিলেই হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো ইজি যদি তুমি ধরতে পারো, জিনিসগুলো টাফ যদি তুমি না ধরতে পারো। সো ইজিলি চিন্তা করো। সো আমাদের হচ্ছে কি অংশটা শেষ হলো? জিএসটি পার্টের আমাদের তড়িৎ রসায়ন পার্টটা শেষ হয়ে গেল। আমরা কর্মমুখী রসায়ন পার্টটায় চলে যাই। সো কর্মমুখী রসায়নে আমাদের কি বলতেছে? কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভ নয়? সো কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভ নয় এটা যদি জিজ্ঞাসা করে, আমরা এগ্রি অংশে যারা ক্লাসটা করছি তারা আমরা দেখে আসছি প্রাকৃতিক প্রিজারভেটিভস গুলো হচ্ছে এরকম, প্রাকৃতিক প্রিজারভেটিভস গুলো হচ্ছে এরকম: সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, চিনি C12H22O11 চিনি, তারপরে আমাদের হলুদ, সরিষার তেল, এরকম বেশ কিছু এক্সাম্পল কিন্তু এখানে আছে। হলুদ, সরিষার তেল, আর হচ্ছে আমাদের ওই যে আদা, ঠিক আছে, মানে আমাদের হচ্ছে মশলাপাতি গুলাও কিন্তু এখানে ইউজ হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ। সো এইগুলো বাদে কি আছে? এখানে কি আছে এগুলো বাদে? আচ্ছা, ভিনেগার জিনিসটা আমাদের কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাকৃতিক হিসেবে ইউজ করা হয়। কেন ভিনেগারটা প্রাকৃতিক হিসেবে ইউজ করা হচ্ছে? কারণ একটা এখান থেকে মাথায় রাখবা, ভিনেগারটা কেন প্রাকৃতিক হিসেবে ইউজ করা হচ্ছে? কারণ ভিনেগারের যে সোর্সটা, এই ভিনেগারের যে ভিনেগার তৈরির যে সোর্সটা, যেমন সোর্সটা কি? চিনি, আখের রস, খেজুরের রস, এই যে জিনিসগুলা, এগুলো কই থেকে পাচ্ছ? প্রকৃতি থেকে পাচ্ছ, ঠিক আছে। এছাড়াও তুমি চিন্তা করো আমাদের যেই আর একটা প্রক্রিয়া যেটা গাজন ফার্মেন্টেশন প্রক্রিয়ায় করা হয়, যে আমাদের হচ্ছে চাল, ভুট্টা, ঠিক আছে, ভুট্টা, বার্লি, জব, এই জিনিসগুলো তো প্রকৃতি থেকে আসতেছে। তার মানে এই ভিনেগারটাকেও তুমি ওয়ান কাইন্ড অফ সোর্স যেটা, এটাকেও তুমি ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রাকৃতিক হিসেবে ধরে ফেলতে পারতেছো। এখন ভিনেগারের মধ্যে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি? CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ, এইটা হচ্ছে আমাদের ভিনেগার। সো এই হচ্ছে তাহলে অ্যাসিটিক অ্যাসিডটাকেও তুমি প্রাকৃতিক প্রিজারভেটিভস হিসেবে ধরে নিতে পারো। তবে এটা নিয়ে কনফিউশন আছে, এটা যদি কোনোটি নয় থাকতো, আরো কিছু থাকতো, ধরো আরো একটা কোনোটি নয় নাই, ধরো এখানে আমার অপশনে আছে এরকম, কোনোটি নয় না থেকে অপশনে আছে এখানে হলুদ, তখন তোমাকে কি দাগাইতে হতো? অ্যাসিটিক অ্যাসিড দাগাইতে হতো। এখন যদি কোনোটি নয় আছে তাহলে তোমাকে এখন কোনোটি নয় দাগাইতে হবে, ঠিক আছে। মানে কোনোটি নয় যেহেতু, তাহলে আমার একটা সুযোগ আছে যে আমি ভিনেগারটাকে বা আমি ওটাকে প্রাকৃতিক
এর মধ্যে ধরে নিই তাহলে এটা হচ্ছে কোনোটি নয়, দাগাই ফেলবো। দেখো এটাই কিন্তু অ্যান্সারে দেওয়া আছে, সো এটা একটু কনফিউজিং আসলে, সেই জিনিসটা একটু মাথায় রেখে আমরা হচ্ছে অ্যান্সারগুলো করব। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কি? সো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হচ্ছে কৃত্রিমগুলো 3 ধরনের হয়, 3 ধরনের। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। আমি আবার লিখে দিচ্ছি, এগুলো সব এগ্রি কন্টেন্টে পড়ানো হয়েছে, তাও আমি দেখাই দিচ্ছি। অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট, যাতে রিভাইজ হয়ে যায় তোমাদের। সো অ্যান্টিঅক্সিডেন্টটা মনে রাখার জন্য মনে রাখবা আন্টি, আন্টি থেকে আন্টি, আন্টি বাম হাত দেয় সব জায়গায়, কারণ তোমার রেজাল্ট খারাপ হলে আন্টি চলে আসবে, আন্টি গোষ্ঠী। সো আন্টি যদি বাম হাত দেয় তাহলে এখান থেকে মনে রাখবা বিএইচ এ, বাম থেকে বি, বাম থেকে বি, বাম থেকে বি, বিএইচ এ বিএইচ টি টিবিএইচ কিউ, দেখো সব বি, বিএইচ এ বিএইচ টি টিবিএইচ কিউ আর হচ্ছে প্রোপাইল গ্যালেট। সো এগুলোর পূর্ণরূপ একটু তোমরা দেখবা অবশ্যই, কারণ এগুলোর পূর্ণরূপগুলো ইম্পর্টেন্ট। বিএইচ হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, ঠিক আছে। টারশিয়ারি বিউটাইল হাইড্রক্সি কুইনন, ঠিক আছে, প্রোপাইল গ্যালেট এগুলো। কিলেটিং এজেন্টের মধ্যে কি আছে? ইডিটিএ, ইডিটিএ, ঠিক আছে, মোটামুটি ইডিটিএটা আমরা জানবো, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। আর একটা হচ্ছে আমাদের হচ্ছে NH2 NH2, এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন, মাঝখানে হচ্ছে CH2 CH2, তো এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন, বা এটাকে তুমি সংক্ষেপে অনেক সময় লেখা হয় EN, এভাবে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়াল বাকিগুলা, এগুলো বাদে যা আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, যেমন সাইট্রিক অ্যাসিড আমাদের হচ্ছে, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম সরবেট, সোডিয়াম বেনজয়েক অ্যাসিড, সোডিয়াম সরবেট, প্রোপাইল সোডিয়াম সরবেট, নাইট্রেট, নাইট্রাইট, সালফার ডাইঅক্সাইড, এরকম যত আছে সো এই নাইট্রেট নাইট্রাইট সব যত আছে সবগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, ঠিক আছে। তো আমাদের এখন দেখো অ্যান্টিঅক্সিডেন্টে তাহলে কি হবে? বিএইচ এ বিএইচ টি, যে আন্টি বাম হাত, তাহলে বি দিয়ে এই যে বিএইচটি, দেখছো? তো আমাদের কিন্তু এভাবে মিলে যাবে। ইডিটি এ তাহলে কি? কিলেটিং এজেন্ট। অ্যাসিটিক অ্যাসিড তাহলে কি হচ্ছে আমাদের? এইবার কিন্তু কৃত্রিম হিসেবে তুমি ধরতে পারো এটারে, আজকে অ্যান্টিমাইক্রোবিয়াল। ক্যালসিয়াম প্রোপানয়েড, সেটা অ্যান্টিমাইক্রোবিয়াল, ওকে। সো এই হচ্ছে ব্যাপার। কোনটি টয়লেট ক্লিনারের মূল উপাদান? সো এখানে একটু কোশ্চেনটা ভ্যারিয়েশন আসছে, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার। টয়লেট ক্লিনার যেটা, টয়লেট ক্লিনার যেটা, টয়লেট ক্লিনারে আমাদের হচ্ছে কস্টিক সোডা ইউজ হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলা হয় কস্টিক সোডা। কারণ টয়লেট ক্লিনারে আমাদের কাঁচ থাকে না, মানে টয়লেট ক্লিনার বলতে টয়লেটের মধ্যে তো কাঁচ থাকে না, কাঁচ থাকে কিন্তু গ্লাস ক্লিনারে। গ্লাস ক্লিনারে যদি কাঁচ থাকে, এখানে যদি তুমি কস্টিক সোডা ইউজ করো তাহলে কি হয়? তুমি যদি এখানে কস্টিক সোডা ইউজ করো তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কাঁচের মধ্যে প্রধান উপাদান থাকে সিলিকন ডাইঅক্সাইড, এটা সোডিয়াম সিলিকেট তৈরি করে ফেলে। সো এই জন্য তুমি গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড না ইউজ করে অ্যামোনিয়া দ্রবণ বা লিকার অ্যামোনিয়া ইউজ করা হয়, অ্যামোনিয়া ইউজ করা হয়। সো আমাদের অ্যান্সার হবে কি? টয়লেট ক্লিনার, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে। সো অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কথাটাও থাকতে পারে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট হয় পরবর্তীতে, এই যে অপশনে ছিল দেখে বললাম। নেক্সট, কলয়েড কণার ভৌত অবস্থা কোনটি? ভাইয়া দ্রবণ আছে কয়েক ধরনের, একটা সমসত্বীয়, একটা অসমসত্বীয়, ঠিক আছে। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, এরকম টাইপের অনেক উদাহরণগুলো আছে। সো কলয়েডটা কি? কলয়েডটা হচ্ছে, মনে রাখবা, কলয়েডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অসমসত্বীয় মিশ্রণ, ঠিক আছে। কলয়েডটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অসমসত্বীয় মিশ্রণ। এবং কলয়েড কণাটা কেন বলা হচ্ছে? কলয়েড জিনিসটা হচ্ছে, কলয়েড মানে এই জায়গায় তোমার দ্রবণের, মানে দ্রবণের মধ্যে দ্রবটা একদম মিক্সড অবস্থায় নাই, দ্রবণের উপর দ্রবণের মধ্যে দ্রবটা যখন একদম মিক্সড অবস্থায় আছে, প্রথম কথা, তাহলে সেটা সম্পূর্ণ ভালোভাবে মিশে গেছে, সমসত্ব, এবং এটাকে স্বচ্ছ মিশ্রণ বলা হয়। আর কলয়েড মানে এটা হচ্ছে মিশবে না দুইজন, মানে একে অপরের সাথে মিশে না, তাহলে অসমসত্বীয়। আর হচ্ছে অস্বচ্ছ, তার মানে এটা হচ্ছে মিশে না যেহেতু, তার মানে এটা হচ্ছে ভালোভাবে মিশে একদম সুন্দরভাবে একটা তুমি বাইরে থেকে ভিজুয়ালাইজেশন পাবা না সুন্দরভাবে। যেমন পানির মধ্যে সোডিয়াম, পানির মধ্যে লবণ দিছো, অনেকটা বোঝা যায় না, ভালোভাবে মিশে যায়। তো পানির মধ্যে তুমি বালি দিছো, পানি আর বালি দিছো, ঘোলাটে হয়ে যাবে না? ঘোলাটে হয়ে যাবে। সো ব্যাপারটা এরকম। বা হচ্ছে তুমি বালি আর হচ্ছে দিছো, লবণ দিছো, মিশবে কখনো? মিশবে না। সো এটা হচ্ছে অসমসত্ব অস্বচ্ছ মিশ্রণ। সো কলয়েডের অনেক সুন্দর ধরনের উদাহরণ আছে। কলয়েডের মধ্যে মনে রাখবা দুধ, হ্যাঁ দুধ। এখন এই কলয়েডের আবার অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে ইমালশন।
কলয়েডের মধ্যে একটা ভাগ আছে ইমালশন। সো দুধ অনেক ধরনের হতে পারে, কলয়েডও বলে মাঝে মাঝে, ইমালশনও বলে, ঠিক আছে, কলয়েডও বলে আবার ইমালশনও বলে, ঠিক আছে। খুব সুন্দর একটা উদাহরণ দুধ, কারণ দুধের মধ্যে যেই জিনিসগুলো আছে এগুলো তুমি দেখবা দুধের মধ্যে কিন্তু খুব ইজিলি তুমি যদি লেবু দিয়ে দাও সেখান থেকে কিন্তু তরল অংশ আর হচ্ছে যে ওই যে কঠিন অংশ অর্থাৎ ওই যে মাখন বানায় ফেলে যেটা শর্ট যেটা আর কি হচ্ছে সেই অংশটা কিন্তু উপরে ভেসে উঠে। সো ওয়ান কাইন্ড অফ কিন্তু আমরা এখান থেকে ব্যাপারটা বুঝতে পারি। আচ্ছা, সো নেক্সট আমাদের আরেকটা অংশ আছে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভ, আবারও আসছে আন্টি বাম হাত, তার মানে বিএইচএ, ঠিক আছে, ওকে ডান। তারপরে আসো দুধের মিষ্টি স্বাদের কারণ কি। এখন দুধ নিয়ে ভালো মতন পড়ালেখা করা লাগবে। দুধের মিষ্টি স্বাদের কারণ হচ্ছে মূলত মনে রাখবা এখানে যেই অংশটা আছে সেটা হচ্ছে দুধের মিষ্টি স্বাদের কারণ হচ্ছে কার্বোহাইড্রেট অংশ একটা, সেটা হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে। আর প্রোটিন হিসেবে যেটা ইউজ হয় প্রোটিন হিসেবে যেটা ইউজ হয় এটার নাম হচ্ছে ক্যাসিন বা ক্যাজিন, দুইটা নামেই ডাকা হয়, ক্যাসিন বা ক্যাজিন। হ্যাঁ, এছাড়াও দুধকে সুষম খাদ্য বলে, 6টা উপাদানই থাকে এখানে। সো এখানে তাহলে প্রধান উপাদান হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে, মানে মিষ্টি স্বাদের প্রধান কারণ হচ্ছে ল্যাকটোজ। সো এখান থেকে দুধের অংশটা যেহেতু আসছে, তুমি বিভিন্ন প্রাণীর দুধে কোনটা কার বেশি আছে এটি একটু পড়ে নিও, ঠিক আছে। তবে এটা হচ্ছে জিএসটির পোর্শনে অনেক আগে আসছে, এখন সচরাচর প্রিজারভেটিভস এবং ভিনেগার পার্ট থেকে আসে, এইটাই জোর দিবা, বাকিগুলো যেখান থেকে কোশ্চেন আছে একটু মনোযোগ দিবা, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের বলছে পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় নিচের কোনটি। পেপটাইজেশন, তাই না, পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় হচ্ছে কলয়েড, ঠিক আছে। পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয় হচ্ছে কলয়েড। এক্সাম্পল গুলা মাস্ট, যেমন সাসপেনশনের উদাহরণ আমি যদি তোমাকে বলি রক্ত, ঠিক আছে, বেরিয়াম সালফেটের একটা অংশ আছে ওইটা দেখবা, বেরিয়াম সালফেট দ্রবণ। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যেই আমরা লিকুইড ওষুধগুলো খাই, লিকুইড ওষুধ যেমন আমাদের হচ্ছে ভিনেগার বলতেছে লিকুইড ওষুধ হিসেবে, যেমন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেই আমাদের অ্যাসিডিটি হইলে যেগুলো খাই, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে লিকুইড ওষুধগুলো এগুলোকে বলা হয় ওয়ান কাইন্ড অফ সাসপেনশন। কলয়েডের মধ্যে অলরেডি তুমি দেখছো দুধ, ঠিক আছে, দুধ, এটা আবার ইমালশনও বলা হয় কিন্তু এটাকে। সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারটা। 50%-এর বেশি অ্যালকোহলযুক্ত আফটারশেভ ব্যবহার করলে, দেখো অ্যালকোহল বেশি থাকলে এটা ত্বকের সমস্যা করবে, এটাও তুমি বুঝতেছো। সো যদি তুমি এটা বেশি অ্যালকোহলযুক্ত আফটারশেভ ইউজ করো, আফটারশেভ মূলত শেপ করার পরে ইউজ করা হয় ত্বকটাকে একটু ঠিকভাবে রাখার জন্য। সো বেশি পরিমাণ যদি তুমি এটা অ্যালকোহলযুক্ত থাকে, যে ত্বক মোটামুটি কিন্তু জ্বালা পোড়া সৃষ্টি করে, ঠিক আছে, ত্বকে জ্বালা পোড়া সৃষ্টি করে এবং দীর্ঘদিন ইউজ করলে ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যায়। সো মোটামুটি হচ্ছে ত্বকে জ্বালা পোড়া সৃষ্টি করে। আচ্ছা, নিচের কোন বস্তুটি ইমালশন আমি বলে আসছি, ইমালশন হচ্ছে দুধকে কলয়েডও বলা হয়। ইমালশন মানে এটা অন কাইন্ড অফ তরল, এটা এইভাবে মনে রাখতে পারো, তরল একটা ব্যাপার থাকে, এটা একটা ব্যাপার থাকতে পারে, অথবা তরল কঠিন ব্যাপারটাও থাকতে পারে, যেমন আমি তোমাকে বলছি যে দুধের মধ্যে যখন ওই যে ইটি থাকে। সো তরলটা মনে রাখাটাই বেটার, তরল। সো দুধ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যখন এই যে মাখন হয়ে গেছে তখন কিন্তু এটা তরল কঠিন হয়ে গেছে, মানে মাখন তৈরির একটা ফেজে যেটা হয় তরলের মধ্যে উপরে ঢেলাগুলো, ওই যে আমাদের চর্বির ঢেলাগুলো ভেসে ওঠে, ওটাকে বলা হয় মাখন। সো দধির জিনিসটাও তো সেম, দেখো দুধ থেকে যদি দধি বানানো হয় ওটাও দেখো দই একটা সময় ইউজ করতে করতে পানি কেটে যায়, তাহলে এটা কিন্তু তরল না, ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবা। তার মানে এটা ইমালশন না, ইমালশন মানে তরল ব্যাপারটা। দুধ অবস্থায় যখন থাকে তখন সবই লিকুইড থাকে, কিন্তু যখন মাখন হয়ে যায়, দই হয়ে যায়, তখন কঠিন আর তরলের একটা মিক্স চলে আসে, তখন এটা কিন্তু ইমালশন হচ্ছে না। ওকে, সো এই হচ্ছে তোমার মোটামুটি এটার অ্যান্সার বা ব্যাপারটা ছিল। আমাদের আশা করি যে জিএসটি কন্টেন্টটাও আমরা আশা করি বুঝতে পেরেছি। তো জিএসটি কন্টেন্ট একটা জায়গায় আমি একটু গ্যাপ মনে করছি, তোমরা ক্লাসটা ভালোভাবে আউটপুট পাইতে গেলে অনেক কম টাইমের ক্লাস হয়েছে, তো এগ্রি আর জিএসটিটা একসাথে করে ফেলো, এগ্রি আর জিএসটিটা মিলাই করো। এখন যারা এই জিএসটিটা দেখতে আসছো তারা যদি এগ্রিটা একটু টান দিয়ে দেখে নাও, তাহলে জিনিসটা হবে দুইটা, যেহেতু কম্প্যারিজন করে আমি দেখাই দিছি, সবগুলো জিনিস কাভার হবে। যেমন আমি তোমাকে যদি বলি এই জায়গায় এখানে কোশ্চিনের মধ্যে ইনট সেলের কোনো ম্যাথ আমি দেখি না। ইনট সেল কোনটা? ইনট সেল হচ্ছে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবটা যোগ করতে হবে। সো এটা দেখো আমরা হচ্ছে একদম ফার্স্টের দিকে দেখে আসছি। তো আমরা হচ্ছে বলছিলাম যে আমাদের জিএসটি কন্টেন্টে আমরা এই ধরনের একটা কোশ্চিনের
ঘাটতি অনুভব করতেছিলাম। সো তোমরা দেখবে আমি এগ্রির কন্টেন্টের শুরুতে এইটা কোন কয়ভাবে তোমাকে দিতে পারে। প্রথম কথা, কোষ ভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারে, যে একটা কোষ দিয়ে এই সাইডে অ্যানোডের জারণ বিক্রিয়া, পাশে ক্যাথোডের বিজারণ বিক্রিয়া দিয়ে দিতে পারে, এইভাবে তোমাকে ইনট সেল বের করতে দিতে পারে। সেকেন্ড হচ্ছে, তোমাকে কোনো কোষ টোষ দিবে না, বলবে হচ্ছে জিঙ্ক, ধরো জিঙ্কের জারণ বিভব, কপারের জারণ বিভব, দুইটারই জারণ বিভব দিল, অথবা জিঙ্কের বিজারণ বিভব, কপারেরও বিজারণ বিভব দিল। তোমাকে তাহলে বুঝতে হবে ভাই কোনটার জারণ বিভব নিব, কোনটার বিজারণ বিভব নিব। তাহলে কোনটার জারণ হবে, কোনটার বিজারণ হবে, এটা বোঝা লাগবে। তার মানে কোনটা অ্যানোড, কোনটা ক্যাথোড তোমাকে বোঝা লাগবে। তার মানে তোমাকে কোর্স দেওয়া নাই, কেমনে বুঝবা? তাহলে বুঝতে হবে তোমাকে হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি থেকে, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ থেকে। সো এখানে তুমি বা তড়িৎ রাসায়নিক সারিটা লিখে বাকানা ম্যাগাইভার, এলএম যেন ফিরে, ক্যাডবেরি কোক নিয়ে, সোনা পাবে হাই, কাপুরুষ হাবলু আজি পিটাবে আমায়। এর উপরে এই যে এই শাড়িটা দেখছো, যে উপরের দিকে আছে তার অ্যানোড ধরবো, সেই অ্যানোডটার জারণ বিভব নিয়ে তুমি এখানে বসাবা। ক্যাথোড যেটা নিচে আছে সেটা ক্যাথোডের বিজারণ বিভব নিয়ে এখানে বসাবা। এটা সেকেন্ড। আর থার্ড যে এইটা সব থেকে ইজি, ডিরেক্ট ভ্যালু বলাই আছে। অ্যানোডের যে ভ্যালুটা বলা আছে, অ্যানোডেরটা বসাইছো, ক্যাথোডের ভ্যালুটা বসাইছো, মাঝে প্লাস চিহ্ন দিস করে ফেলছো। সো এই ঘাটতিটা আমাদের হচ্ছে ওইখানে ছিল একটু। তো আমি এই জন্য এগ্রি পোর্শন থেকে টেনে এনে দেখাই দিলাম। সো এগ্রি পোর্শনের শুরুর ম্যাথটাই ছিল এটা, একদম শুরুর ম্যাথ। সো তুমি এটা কিন্তু করে ফেলতে পারবা। সো এই ছিল বেসিক্যালি আমাদের জিএসটি পোর্শনটা। আমরা আশা করি বুঝতে পারছি। তো এইভাবে যদি তোমরা ক্লাসটা করো, ইনশাআল্লাহ ভাইয়া তুমি হচ্ছে ভালো করতে পারবা। এবং আমরা এগ্রি অংশে বেশ কিছু ম্যাথের ট্রিক্স দেখাইছিলাম, যেমন যেটা এগ্রির জন্য ইম্পর্টেন্ট ছিল, হয়তো জিএসটির জন্য আসে নাই। সো এগ্রির জন্য কিন্তু আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট ছিল, ওই অংশটা আমরা দেখে ফেলছি। সো ওই অংশটা থেকে তুমি তাহলে এগ্রি অংশটা থেকে কিছু ট্রিক্স শিখতে পারবা হাতে ক্যালকুলেশনে। যেটা হচ্ছে আমি বলছিলাম যে কপারের যে ওই যে সঞ্চিত পদার্থ বের করতে হয় ফ্যারাডের সূত্র থেকে। যেমন কপারের যদি আমি জেড এর ভ্যালুটা মনে রাখি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড সমান 0.000329, তাহলে ওই যে জেড সমান m/f, ওই এফ এর ভ্যালু 96,500 বা 10⁵ ধরে ক্যালকুলেশনে যে প্যারাটা, এটা কিন্তু কেটে যায়। সো মাস্ট ওই পোর্শনটা দেখবা, যেটা এগ্রি কন্টেন্টের একদম লাস্টের দিকে দেখানো হয়েছে। সো আশা করি ভাইয়া তুমি যদি দুইটা কম্বিনেশন করে দেখো, মোটামুটি 1.5 ঘন্টার আশেপাশে হবে। সো কম্বিনেশন করে দেখলে দ্যাটস উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর ইউ। কারণ আমি এইটা এই জন্য বারবার বলছি, আগের লেকচারে কিন্তু আমি বলি নাই, এটা একটু আলাদা স্পেশাল করে মেনশন করলাম, যেহেতু এইগুলোর থেকে কোশ্চিন কম আসে। সুটকা ফাটকা চ্যাপ্টার, এটা আমরা একটু ঠান্ডা মাথায় যাতে কোশ্চিন আসলে আমরা পারি সেভাবে চেষ্টা করব। এবং মাস্ট ম্যাথগুলা, এই চ্যাপ্টারের তড়িৎ রসায়নের ম্যাথগুলা পরে চেষ্টা করব। এটা ভাইয়ের তরফ থেকে একটা সাজেশন থাকবে, যেগুলো দেখা মাত্রই পারবো না, স্কিপ করে পরের থিওরিটিক্যালটা আগে দেখাবো। তাহলে দেখবা তোমার বন্ধু মাত্র 80টা পর্যন্ত যাইতে পারছে 1 ঘন্টায়, তুমি 100টা কোশ্চিন 3 বার রিভাইজ দিয়ে এক্সামে অ্যাটেন্ড করে একটা ভালো পজিশন, ভাইয়ের মতো 35তম থেকে বেটার পজিশন নিয়ে আসতে পারবা ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট প্রোগ্রামে তোমাদের সাথে হয়তো দেখা হয়ে যাবে। এই প্রোগ্রামের এই জায়গায় তোমাদের সাথে আমার যাত্রা সমাপ্তি হচ্ছে ইনশাআল্লাহ। তোমাদের যেই স্বপ্ন আছে, স্বপ্নের বাস্তবায়ন তোমরা করতে পারো, খাটতে থাকো, তুমি তোমার সর্বোচ্চটা দাও কাঙ্ক্ষিত লক্ষ্যে। ইনশাআল্লাহ উপরওয়ালা আছে, পরিশ্রম যে করবে তাকে সে কখনোই নাকচ করবে না, তাকে কখনোই সে নিরাশ করবে না। ইনশাআল্লাহ তুমি তোমার যদি পরিশ্রম করো, ধরো হয় নাই কিছু, বাট তুমি তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে অনেক আগায় থাকবা, যেটাই আসলে দিন শেষে দরকার। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো প্রবলেমে ভাইকে জানাবা। আসসালামু আলাইকুম।